21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। রায়ের প্রতিক্রিয়ায় নেতারা বলেন, এই মামলার সব আসামি খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে সাজানো মামলায় পরিকল্পিতভাবে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন, নিজ স্বার্থ উদ্ধারে ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা ন্যায় বিচার পায়নি, যার প্রমাণ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার এ রায়। এ সময় তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। পলাতক শেখ হাসিনা সেখানে বসে সব কলকাঠি নাড়ছে। ভারত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে। এবার দেশের মানুষ তা মেনে নেবে না। তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। সকল জাতি গোষ্ঠীতে দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল, এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপর ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। অন্যদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ বিএনপি নেতাদের সাজা দিয়েছিল। বিএনপি দীর্ঘদিন ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছে, তা উচ্চ আদালতের এ রায়ে প্রতিফলিত হয়েছে। যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তাদের উপর তারা সাজা দিবে, শাস্তি দিবে, আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে। এ সময় তিনি দাবি করেন, ভারত স্বৈরাচার হাসিনার পতন হজম করতে পারেনি। তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। এদিকে দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার বিশেষ জজ আদালত ৮-এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালত উপস্থিত ছিলেন। পরে তিনি অভিযোগ করেন, হয়রানির উদ্দেশ্যে এই মামলা করেছিল দুদক। এ সময় মোশাররফ হোসেনের আইনজীবী বলেন, অবৈধ সম্পদের মিথ্যা অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি, তাই আদালত খালাস দিয়েছেন। এর আগে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2008 সালে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। এই মামলায় একই বছরের নভেম্বরে অভিযোগপত্র দাখিল করা হয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। 111 এর সময় যে -2 এবং বিরাজনীতিকরণের ঘোষিত নীতির অংশ হিসাবে এটা করেছে। আমাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, এবং তা এখন পর্যন্ত আমরা কিন্তু হয়রানি আমরা শিকার হয়েছি। বিগত যে স্বৈরাচার সরকার, তারাও এই সুযোগগুলো নিয়েছে। যে এই মামলাগুলো যে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল অরক্ষণীয় বিষয়বস্তু নিয়ে, অগ্রহণযোগ্য তথ্য নিয়ে, সেটা এখানে প্রমাণ করতেছে। একবার একই বিষয় নিয়ে একটা মামলা মানি লন্ডারিং, আবার একই বিষয়বস্তু নিয়ে সম্পদের মামলা। এই যে দীর্ঘ সময়ে নিগৃহীত হয়েছি, হয়রানির শিকার হয়েছি, আমি আইনজীবী হিসাবেও বলবো, ওই প্রক্রিয়া যারা যারা জড়িত আছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। শেখ হাসিনার শাসনামলের গত 1.5 দশকে বছরে দেশ থেকে গড়ে পাচার হয়েছে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার। ভয়াবহ তথ্য উঠে এসেছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র হস্তান্তর করেছে কমিটি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গরিব মানুষের রক্ত পানি করা টাকা আওয়ামী লীগ প্রকাশ্যে লুট করেছে, অথচ স্বৈরাচারের ভয়ে বেশিরভাগ অর্থনীতি পর্যবেক্ষণকারী সংস্থাগুলো তা দেখেও নীরব ছিল। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অর্থনীতির উপর শ্বেতপত্র প্রণয়নের জন্য গঠিত কমিটি রোববার প্রতিবেদন জমা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, শেখ হাসিনার শাসনামলের আর্থিক খাতে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের যে চিত্র পাওয়া গেছে তা আঁতকে ওঠার মতো। অর্থনীতির এই পরিস্থিতি
আসার মূল কারণটা কি, এবং সেই কারণ খুঁজতে গিয়ে প্রথম যেটা একটা বের হয়েছে সেটা হলো যে তথ্য উপাত্ত, বিশেষ করে প্রবৃদ্ধির হার, বিনিয়োগের হার, কর আহরণ ইত্যাদি তথ্য উপাত্তের ভিতরে যথেষ্ট গাফিলতি, কৃত্রিমতা এবং অনেক ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে সৃষ্টি করা হয়েছে। শ্বেতপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক দলিল। আওয়ামী লীগ যেভাবে মানুষের টাকা লুটপাট করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। এটা ঐতিহাসিক দলিল। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। তথ্যপত্রের ভিত্তিতে এবং বিভিন্ন অংশীজনের মতামত একত্র করে আজকে যে শ্বেতপত্রটি আমাদের সামনে আছে তা শুধুমাত্র অতীত ও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের অর্থ পাচার ও আর্থিক দুর্নীতির সব তথ্য জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত যে নিজেকে আবিষ্কার করার জন্য একটা কারণ, কেন আমরা এটা প্রকাশ করতে পারলাম না, আমরা চোখ কেন হারিয়ে গেছি। এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের সকল বিষয়ে পাঠ্যকে করতে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাচার হওয়া টাকা ফেরত আনতে 10 ডিসেম্বর থেকে FBI সহ বিভিন্ন বিদেশি সংস্থার সাথে বৈঠক শুরু করবে সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানিয়েছেন। পতিত সরকারের সময় টাকা পাচারের যে তথ্য শ্বেতপত্রে প্রকাশ হয়েছে তা ভয়াবহ মন্তব্য করে তিনি বলেন, আর্থিক খাতের প্রতিটি অপরাধের বিচার করবে সরকার। 10 ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কীভাবে ফেরানো যায়, এটাকে আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কীভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা, যে এটা